বেঙ্গল নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো ধর্মনিরপেক্ষতা। এবং আমরা জানি প্রায় 57টা মুসলিম দেশ আছে এবং তাদের যে বার্তা, তাদের বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার। তারা ধর্মনিরপেক্ষতা নিয়ে একদমই পরিষ্কার একটা চিত্র। সম্প্রতি বাংলাদেশ এবং বাংলাদেশও কিন্তু তাদের যা চিত্র, তাদের যা বার্তা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এবং জানাবেই না কেন, যেখানে 90% মুসলিম নাগরিক, সেখানে তো তারা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষ নয়। এবং এই ধর্মনিরপেক্ষ মানে সেকুলারিজম শব্দটা তারা একদমই তুলে দিতে চাইছে। আমরা আরও অনেক বিষয় আছে, আমরা কুম্ভ মেলা নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজজি, বেঙ্গল নিউজগ্রাফে, তাকে স্বাগত। স্বামীজি, আপনাকে নমস্কার বেঙ্গল নিউজগ্রাফে। যে প্রসঙ্গে যাব, এই যে বাংলাদেশ, আমরা দেখছি বাংলাদেশ নিয়ে লাগাতার সেই কোটা আন্দোলন থেকে শুরু করে একটার পর একটা ঘটনা, এবং হিন্দু নিধন যেভাবে চললো, এখনো চলছে। সম্প্রতি গতকালই সেখানে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, খাবারের দোকানের সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে, ইউনিট সরকার, তাদের যে সরকার, তারা পরিষ্কারভাবে জানিয়েছে ধর্ম নিরপেক্ষতা বলে কিছু নেই, এবং সেটা যে মুসলিম কান্ট্রি এবং সেটাতেই তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং শিলমোহর লাগাচ্ছে, সেটা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং 57টা যে মুসলিম দেশ আছে তারাও কিন্তু তাদের জায়গায়, তাদের বার্তাটা পরিষ্কার, তারা তাদের ধর্মে কতটা অনড়। কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথমে বলুন কি বলবেন। প্রথমেই বলবো, ইউনূস সরকার ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দিতে চেয়েছে তার সংবিধান থেকে, এটা কাঙ্ক্ষিত। ঠিক এই দিকেই ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন একটি অপদার্থ সরকার বাংলাদেশের তারা এগোচ্ছিল। ঠিক এই দিনটা আসবে বলে এইভাবে এর আগে ধাপে ধাপে সংবিধান পরিবর্তন করা এবং ধাপে ধাপে হিন্দু শূন্য করার দিকে বাংলাদেশ সরকার যাচ্ছিল। আমরা দেখেছি গো মাংস রাখা এবং বিফের আইটেম রাখা হোটেলগুলোতে একদম বাধ্যতামূলক করা হয়েছে। এটা কোন দিকে নির্দেশ করে? আমরা দেখেছি হিন্দু সন্ন্যাসীকে আজও পর্যন্ত বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে। এটা কি নির্দেশ করে? আমরা দেখেছি বাজারে হিন্দু মহিলারা গেলে তাদেরকে পর্দার আড়ালে যেতে হবে, বোরখা পরে যেতে হবে। এটা কি নির্দেশ করে? আমরা দেখেছি হিন্দু মঠ মন্দির, বিগ্রহের গহনা, দেবতার জন্য উৎসর্গীকৃত বাসন কোসন, পূজা আর্চা, ভোগ রাগের তৈজস অপহরণ হচ্ছে। এটা কোন দিকে নির্দেশ করে? আমরা দেখেছি ব্যবসায়ীদেরকে বাধ্য করা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ না রাখতে। শুধু তাই নয়, বইয়ের দোকান থেকে জোর করে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের মতো সারা পৃথিবীতে প্রশংসিত সনাতন ধর্মের মহাপ্রভুর চরিত গ্রন্থগুলো বার করে নিয়ে আসা হচ্ছে। হিন্দুদের ধর্মগ্রন্থগুলো বার করে নিয়ে আসা হচ্ছে, ফুটপাতের ওপর ডাঁই করে দিয়ে তাতে কেরোসিন দিয়ে, পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন দিকে নির্দেশ করে? আমরা দেখেছি দুর্গাপুজোর আগে প্রতিটি দুর্গাপূজা কমিটিকে স্থানীয় মসজিদে বা মাজারে বা মৌলবীর কাছে আগে 5 লক্ষ টাকা জমা করতে হবে। তারপর তিনি বিবেচনা করবেন এই কমিটিকে দুর্গাপুজো করতে দেওয়া হবে কি হবে না। এটা কোন দিকে নির্দেশ করে? আসলে এই সমস্তগুলো যেদিকে নির্দেশ করে, আজকে ইউনূস সরকার ঠিক সেই পথেই হেঁটেছে, সেই পথেই হাঁটতে চায় এবং সে কথাটা এতদিনে খোলসা করে বলেছে। আমরা 58তম ইসলাম স্টেট দেখতে চলেছি এবং সেই স্টেটের নাম বাংলাদেশ। যে বাংলাদেশ ছিল গণপ্রজাতন্ত্রী, আজকে সেই বাংলাদেশ হতে চলেছে ইসলামিক বাংলাদেশ। ফলে এটা কাঙ্ক্ষিত ছিল। এই জন্য তারা প্রতি পদে হিন্দু শূন্য করে দেবার খেলায় মেতেছে। হিন্দুদের জন্য, হিন্দু নাগরিকদের জন্য, অল্প সংখ্যকদের জন্য, সংখ্যালঘু মানুষদের জন্য তাদের কোনো মমতা নেই, কোনো দায়িত্ব নেই। নাগরিক হিসেবে তাদের চিহ্নিত করা, নাগরিক হিসেবে সেখানকার হিন্দুরাও যে বেঁচে থাকার অধিকারটুকু পাবে সেই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। না হলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে
ভারতবর্ষের জাতীয় পতাকা পেতে দেওয়া হবে কেন? তার ওপর মারিয়ে যাবে কেন? কোটা আন্দোলনের নাম করে হিন্দু নিধন যজ্ঞকে আরো উস্কানি দেওয়া হবে কেন? ছাত্র আন্দোলন কোনোদিন লুটতরাজে পরিণতি লাভ করতে পারে না। কোনোদিন একজন সম্মানীয়া দেশ চালিকা শক্তি যিনি, প্রশাসনের প্রধান যিনি, প্রধানমন্ত্রী যিনি, তার অন্তর্বাস নিয়ে নির্লজ্জ আস্ফালনের মধ্যে শেষ হতে পারে না। এটা কি ছাত্রের আচরণ? এই কি ছাত্রের পরিণতি? আর ছাত্ররা হাঁস মুরগি শুদ্ধ, পুকুরের মাছ শুদ্ধ লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, সাড়ে সাড়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কোনোটা ভ্যানে, কোনোটা লরিতে, কোনোটা রিক্সায়, কেউ বা মাথায় করে, কেউ বা হাতে করে। এই কি ছাত্র আন্দোলন? ছাত্র আন্দোলন কি আমাদের দেশে হয়নি? না হয় না, না ইতিহাসে তার কোনো প্রমাণ নেই। আসলে সবটাই চক্রান্ত। চক্রান্ত করে অল্প সংখ্যকদের, মূলত হিন্দু এবং খ্রিস্টানদের দেশ ছাড়া করবার যে খেলায় মেতেছিল ইউনূস সরকার, সেইখানেই আজকে তিনি শিলমোহর দিলেন। অতএব তীব্র ভাষায় এর আমরা ধিক্কার জানাই, তীব্র ভাষায় কঠোরতম শব্দে আমরা ধিক্কার দিই বাংলাদেশকে। আর একটা বিষয়, বিষয়টা খুবই স্পষ্ট, মানে খুবই স্পষ্ট বিষয়, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা নিয়ে বারবার আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, প্রায় 57টা বা মুসলিম কান্ট্রি আর একটা যুক্ত হচ্ছে বাংলাদেশ, 58টা আমি যদি ধরেই নিই। প্রশ্নটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে ভারতবর্ষটা কি একটা ধর্মশালায় পরিণত হলো? কি মনে হচ্ছে, নাকি হিন্দু রাষ্ট্র এখন সত্যিই প্রয়োজন? কি মনে হয়? এটা ভীষণ বাস্তব কথা যে ধর্মনিরপেক্ষতার নাম করে এখানে ধর্মের লেজে আগুন লাগিয়ে দিয়ে সারা ভারতবর্ষময় লঙ্কাকাণ্ড ঘটানোর চেষ্টা হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ শব্দটায় বিশ্বাসী নই। রাদার আরো বলা ভালো, নিরপেক্ষ শব্দটাতেই বিশ্বাসী নই। কেউ নিরপেক্ষ থাকতে পারে না, নিরপেক্ষ শব্দটা হয় না, এটা একটা ভেগ টার্ম, এটা একটা মিথ্যা পরিভাষা। কেউ নিরপেক্ষ নয়, হয় সাদা নয় কালো, হয় দিন নয় রাত, হয় কু নয় সু। এর মাঝামাঝি যারা থাকে তারা শেয়ানা, তারা স্বার্থপর, তারা ঘোলা জলে মাছ ধরতে পটু। স্বভাবতই এখন ভারতবর্ষের যা পরিস্থিতি, এবং এখানে দিকে দিকে তার চারদিক দিয়ে যেভাবে সে শত্রুদের দ্বারা ঘেরার মধ্যে পড়ে গেছে, তখন মাথায় রাখতে হবে, তখন মনে রাখতে হবে যে ভারতবর্ষ যদি এখনো সগৌরবে হিন্দু রাষ্ট্রের পতাকা না তোলে, তাহলে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে। টুকরো টুকরো গ্যাংয়ে সব ভেঙে দেওয়ার কথা হয়েছিল না, সেইটাই বাস্তবায়িত হবে। অতএব সংখ্যাগুরু হিন্দুর দেশ এই ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয়, তাহলে এত আপত্তির কি আছে? প্রায় 57টা দেশ মুসলমান দেশ আছে, আরো অনেক দেশ আছে খ্রিস্টান, কিছু বৌদ্ধ রাষ্ট্র আছে যেখানে বৌদ্ধরা সংখ্যায় অধিক। তাহলে আমাদের দেশে যখন হিন্দুরা সংখ্যাগুরু, তখন একটা হিন্দু রাষ্ট্র সারা পৃথিবীকে এত দুশ্চিন্তার মধ্যে ফেলছে কেন? নেপালও হিন্দু রাষ্ট্র ছিল, কিন্তু সেটাও গণপ্রজাতন্ত্র হবার পর নেপালের কি পরিণতি হয়েছে আমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছি। সেখানকার প্রতিদিনের দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রতিদিনের নানান রকম উৎপাত, প্রতিদিন ঘটে যাওয়া নানান ঘটনা আমাদেরকে অস্থির করে দিচ্ছে। স্বভাবতই মনে রাখতে হবে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে, এবং ভবিষ্যতে সাংবিধানিকভাবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। এটাই আমাদের সন্ত সমাজের প্রধান দাবি। যদি হিন্দু রাষ্ট্রের দিকে না এগোয়, তাহলে তো ভারতবর্ষ ধর্মশালায় পরিণত হবে। কি মনে করেন? যদি হিন্দু রাষ্ট্রের দিকে না এগোয়, তাহলে আর কিছুদিনের মধ্যেই ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে। ধর্মশালা টালা বলে একে লঘু করে দিলে হবে না, একদম ইসলামিক রাষ্ট্র হবে। তার এজেন্ডা প্রকাশ পেয়েছে, এবং সেই বৃহত্তর যে ভারতের চেহারা দাঁড়াবে ইসলামিক রাষ্ট্র হয়ে যাবার পর, সেখানে একটা হিন্দুরও স্থান হবে না। যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষে এসে স্থান নিয়েছিল, কিংবা যারা বিভিন্ন জায়গা থেকে পালিয়ে এদেশে এসে আশ্রয় নিয়েছিল,
এদেশ থেকে যখন খেদানি খাবে হিন্দুরা, কোন দেশে যাবে? আফগানিস্তানে যাবে, পাকিস্তানে যাবে, ইসলামিক বাংলাদেশে যাবে, মায়ানমারে যাবে, শ্রীলঙ্কায় যাবে, কোথায় যেতে পারবে? কোনো জায়গায় যাবে না, কোনো জায়গায় যাবার উপায় থাকবে না। আমাদের সরাসরি বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে। অতএব প্রাণ থাকতে থাকতে আমাদের প্রাণ প্রিয় দেশ মাতৃকাকে বাঁচাতে হবে। জাতীয় পতাকার কথা আপনি বললেন, আমরা দেখলাম ওই দেশে মানে বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে যেমন করা হয়েছে আমাদের পশ্চিমবাংলাও কি তার থেকে রেহাই পাচ্ছে? কারণ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক নেতা সেই জাতীয় সঙ্গীতের অপমান করলেন এবং স্টেজে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে তিনি ভুল গান করলেন। কি বলবেন? তারপরে ক্ষমাও চাননি। কি বলবেন তাহলে? আসলে এটা তৃণমূলের এবং তার কাজ। সাথে একটু যুক্ত করে দিই মহারাজ ববি হাকিমের বক্তব্য, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য, সেগুলো আরো প্লাস পয়েন্ট জুড়ে দিচ্ছি তার সাথে। কি বলবেন এই সমস্ত বিষয়টা নিয়ে? আসলে তারা এটা সগৌরবে এবং সগর্বে করতেই পারে, কেননা তারা তো চায়, বিশেষ করে মহানাগরিক যখন চান এটা মিনি পাকিস্তান হয়ে যাবে। মহানাগরিক যখন স্বপ্ন দেখেন যে আজকে যে ইসলাম, যে মুসলমান নাগরিকরা এদেশে অল্প সংখ্যক সংখ্যালঘু, একদিন তারা সংখ্যাগুরুরও সংখ্যাগুরু হয়ে যাবে এবং সেদিন তার আনন্দ হবে। এবং সবচেয়ে বড় কথা, মহানাগরিক এটা জানেন যে এদেশের আমরা যারা সংখ্যাগুরু তারা কতটা দুর্ভাগা, কারণ আমরা মুসলমান হয়ে জন্মাতে পারিনি। আসলে যা হচ্ছে সেটা আমাদের সৌভাগ্যের জন্য। আমরা যখন দলে দলে সবাই একেবারে মুসলমান হয়ে যাব, আমরা দলে দলে সবাই যখন ইসলাম কবুল করব, আমরা দলে দলে সবাই যখন সাদা টুপি মাথায় পরে বসবো, তার মতো সৌভাগ্য, তার মতো সুদিন, তার মতো মহৎ আনন্দের দিন আর কি থাকতে পারে। এই জন্যই এ দেশে এই কাণ্ড। এবং জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীত রাষ্ট্রকে মর্যাদা দেয়, যে জাতীয় সঙ্গীতের সঙ্গে জুড়ে থাকে আমাদের অনেক আবেগ, আমাদের মর্যাদা, আমাদের স্বাধীন যে মনোভাব, সেই জাতীয় সঙ্গীত যখন একজন জনপ্রতিনিধি গাইতে পারেন না, যেখানে একটি স্কুলের ছেলে ছাত্রছাত্রীরা পর্যন্ত যে জাতীয় সঙ্গীত অনায়াসে গেয়ে দেয়, সেখানে একজন জনপ্রতিনিধি ভুল গাইছেন, ভুল গাইবার পরও তার মনে কোথাও আনাচে কানাচে কোথাও কোনো অনুতাপ নেই। আসলে অনুতাপ না থাকাটা একটি বিশেষ রাজনৈতিক দলের অভ্যাস। এরা ছুঁড়ে মালা পরালেও শিবের গলায়, নকুলেশ্বরের গলায় অনুতাপ করে না। এদের সঙ্গে কখনো রাসমণি, কখনো সারদা মা তার তুলনা হলেও এরা লজ্জিত হয় না। এদের বিকল্প, এদের তুলনা স্বয়ং নেতাজির সঙ্গে করা হলেও এরা কোনোদিন তাতে অপরাধ বোধে ভোগে না। আসলে এটা এমন একটা জনসংযোগ বা এটা এমন একটা জনসংঘট্ট যে যারা লজ্জাটা বাদ দিয়েছে, লজ্জা বাদ দিয়ে যদি কোনো দল হয়, ধর্ম বাদ দিয়ে যদি কোনো দল হয়, নীতি বাদ দিয়ে যদি কোনো দল হয়, সেই দলের মানুষজন যা করে আজকে সেইটারই ট্র্যাডিশন সমানে চলেছে। মহাকুম্ভ চলছে এবং মহাকুম্ভ মেলায় আমরা দেখেছি এবছর প্রায় বিশাল বড় করে আয়োজন করা হয়েছে, লক্ষ লক্ষ সাধু সন্তরা সেখানে উপস্থিত। কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়, এবারে মহাকুম্ভে কিন্তু টোটালি মুসলিম ব্যান করা হয়েছে। মুসলিমদের কোনো দোকান সেখানে রাখা যাবে না, সেটা চায়ের দোকান থেকে শুরু করেও ফুলের দোকান, মিষ্টির দোকান, যে কোনো জিনিস। এই বিষয়টাকে কি আপনি সমর্থন করছেন? কি বলবেন? মহাকুম্ভের পরিসরে কোনো মুসলমানের দোকান, তাদের প্রবেশ, কেনাকাটা, খাবারের দোকান হলে খাবার বানানো, বিক্রি, এগুলো নিষিদ্ধ করা হয়েছে। একদম যুগোপযোগী, সময়োপযোগী, সঠিক সিদ্ধান্ত। যদি মুসলমানরা উদ্ধত কণ্ঠে বলতে পারে, তাদের ধর্মগুরুরা যদি উস্কানি দিতে পারে, বাবা তোমরা যেই মেলা প্রাঙ্গণে দোকান খোলবার সুযোগ পাবে, অমনি খাবারের সঙ্গে থুতু আর প্রস্রাব মিশিয়ে দেবে, যেগুলো খেলে হিন্দুদের সর্বনাশ হবে, তাদের ধর্মহানি হবে, তখন আমরা যখন জানতে পারছি, তখন জেনে শুনে কে ইসলামের থুতু আর মুসলমানের পেচ্ছাপ খাবে আপনি বলুন? স্বভাবতই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভ্রান্ত, সঠিক সিদ্ধান্ত। বরং এটা করলে আরো ভালো হতো, কুম্ভ মেলা পরিসর থেকে অন্তত 50 কিলোমিটারের মধ্যে
কোনো মুসলমান ঢুকতে পারবে না। তাহলে আরো মেলার পবিত্রতা, আরো তার সার্বভৌমত্ব, শান্তি রক্ষা সম্পর্কে আমরা নিঃসন্দেহ হতাম। একটা ধর্মনিরপেক্ষ দেশে যেভাবে মুসলিম ধর্মগুরুরা সরাসরি এই ধরনের মানে মন্তব্য করেন যে প্রস্রাব এবং থুতু অন্য একজন ধর্ম হিন্দু ধর্মকে খাওয়াতে হবে, কি বলবেন? মানে এটা কি কতটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ হতে পারে এবং তাদের এজেন্ডাটা ঠিক কি সত্যি মুসলিম কান্ট্রির দিকে এগোচ্ছে, কি মনে হয়? আস্পর্ধা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে অসভ্যতা। আস্পর্ধা এবং অসভ্যতা মিলেমিশে গেলে যা হয়, যিনি বলেছেন একবারে তিনি চরমতম অসভ্য এবং চরমতম উদ্ধত। না হলে যে ভারতবর্ষে দীর্ঘদিন হিন্দু ধর্মের মানুষ এবং মুসলমান ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে থাকবার চেষ্টা করেছে, কতটা থেকেছে সেই বিষয়ে যাচ্ছি না, চেষ্টা করেছে, সেখানে এই রকম একটা ঐতিহাসিক মেলা, একটা পৌরাণিক মেলা, 144 বছরের প্রতীক্ষার পর যে মেলা হচ্ছে, সেই মেলাটাকে অশান্ত করে দেওয়ার জন্য এই জাতীয় কথা বলে দেওয়া হয়। একেবারে দাঙ্গা লাগিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে, যাতে অসহিষ্ণু হয়ে হিন্দুরা একটা কোনো স্টেপ নেয়, যাতে অসহিষ্ণু হয়ে হিন্দু সাধু, নাগা সাধু এবং অন্যান্য ধর্মপ্রাণ মানুষেরা হইচই শুরু করে, কখনো কখনো তারা আয়ত্তের বাইরে চলে যায়। যাতে সেটা হয় সেই প্রচেষ্টা চালানোর জন্যই আমার মনে হচ্ছে এই জাতীয় উস্কানিমূলক কথাবার্তা, এই জাতীয় ন্যাক্কারজনক কথাবার্তা চলছে। মহারাজজি, যেভাবে পশ্চিমবাংলাতেও জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে, সম্প্রতি আমরা দেখলাম সোনারপুর, বারুইপুর ওই এলাকা থেকেও ধরা পড়েছে, এর আগে মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে, যেভাবে ধরা পড়ছে, কোথাও কি একদম গ্রিন করিডোর হিসেবে বা সেফ জোন হিসেবে পশ্চিমবাংলাকে ব্যবহার করছে এই জঙ্গিরা? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বা প্রশাসনের কাছে কি কোনো নথি, কোনো মানে আগে থেকে কোনো কিছু ইনফরমেশন কিছুই কি নেই? তাহলে কি প্রশাসন ভেঙে পড়েছে, কি বলবেন? প্রশাসন সব জানে। প্রশাসন সব না জানলে এত নিশ্চেষ্টভাবে তারা থাকতে পারতো না। তারা সমস্ত জানে কোথায় কি হচ্ছে, প্রশাসনের অজানা কিছু থাকতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন এত দুর্বল নয় যে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাদের কাছে কোনো খবর নেই, কিন্তু তাদের হাত পা বাঁধা। তারা বিশেষ বিশেষ কারোর মন রাখতে গিয়ে আজকে তারা দলদাসে পরিণত হয়েছে, আজকে তারা হাত পা কাটা ঠুঁটো জগন্নাথ হয়ে গেছে। সভাপতি প্রশাসন কাজ করতে পারছে না, কিন্তু প্রশাসনের অন্দরে যদি কান পাতা যায় তাহলে কিন্তু এই অসহিষ্ণুতাটা আমরা সহজেই টের পাবো। স্বভাবতই পশ্চিমবঙ্গটা জঙ্গিদের একটা নিশ্চিন্ত আশ্রয়স্থল হয়ে গেছে। শুধু কলকাতা শহর নয়, কলকাতা এবং তার উপকণ্ঠের যে সমস্ত জায়গাগুলো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলো যেগুলো সীমান্তবর্তী, সেগুলো তো প্রতিটি ঘরে ঘরে আমি বলবো ভারত বিদ্বেষমূলক কাজকর্ম চলছে এবং প্রতিটি ঘরে ঘরে জঙ্গিদের আস্তানা তৈরি হয়ে গেছে। এ সম্পর্কে প্রশাসন উদাসীন, প্রশাসন প্রশ্রয়ের দৃষ্টিতে দেখছে এবং প্রশাসন কিছু জানে না, এ কথাটা বিশ্বাস করা যাবে না। একদম শেষ একটা প্রশ্নে যাব। আমরা দেখলাম কিভাবে ভেজাল স্যালাইন, মানে স্যালাইন দুর্নীতি, আমি স্যালাইন দুর্নীতি বলছি কোট আনকোট, কারণ পশ্চিমবাংলায় সবই দুর্নীতিতে পরিণত হয়, এবং জাল ওষুধ, এটা আমরা আগেও দেখেছি, জাল ওষুধের চক্র চলত। ফার্মাসিউটিক্যাল যেটা কর্ণাটকে বাতিল হয়েছে সেইটাই এখানে রমরমিয়ে বাংলায় চলছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূলের মুখপাত্র তারা পুরো সম্পূর্ণ দোষটা দিচ্ছে জুনিয়র ডাক্তারদের উপরে। কি বলবেন? মানে সবসময় কি গা থেকে ঝেড়ে ফেলা যায়? এর দায় কার? আসলে যাদের সম্পর্কে আলোচনাটা হচ্ছে সেই দলটার একটা বৈশিষ্ট্যই হচ্ছে যখনই কোনো অন্যায়, যখনই কোনো দুর্নীতি সামনে আসবে তৎক্ষণাৎ হয় তাকে দল থেকে বার করে দেওয়া হবে, নচেত বলা হবে সে আমার দলেরই নয়, আমরা এসব কিছু জানতাম না, বুঝতাম না। এই ঝেড়ে ফেলা রাজনীতি, প্রথমে প্রশ্রয় দেওয়া, প্রশ্রয় দিয়ে দিয়ে তার কাছ থেকে সুবিধে ভোগ করে নেওয়া, পর্যাপ্ত হয়ে যাবার পর যখন সে কোনোভাবে ফেঁসে যাচ্ছে তার পাশ থেকে সরে দেওয়া, এই সরল সমীকরণে এই দলটা দীর্ঘদিন চলছে। স্বভাবতই এ কথার কোনো গুরুত্ব নেই, আমরা এটা আদপেও বিশ্বাস করছি না। এরা সমস্ত জানে, সব ঘোঁট পাকানোর মূলে, সব গোল পাকানোর নেপথ্যে এরা রয়েছে। কারণ এই স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই, সেই জন্যই বললাম যে সব ঘোঁট পাকানোর মূলে ওই একজনই রয়েছে।
কিন্তু মানে এই যে ঘটনাটা ঘটলো, জাল ওষুধ, রীতিমতন স্যালাইন, এবং একজন তো মারা গেছে, আরো 4 জন অসুস্থ, এই যে ঘটনা ঘটলো, কি বলবেন জাল ওষুধের কারবার কিভাবে রমরমিয়ে চলতে পারে? যে প্রশাসন জাল ওষুধ, জাল খাবার, জাল শিক্ষা, জাল শিক্ষক, জালি ব্যবস্থা প্রচলন করতে অভ্যস্ত, সেই সরকার যে কতটা মানব দরদী, কতটা মানুষের প্রতি দায়িত্বশীল, কতটা মাটির প্রতি দায়িত্বশীল এবং কতটা নারীর প্রতি দায়িত্বশীল, তা তো সাম্প্রতিক বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখেছি। আজও কিন্তু অভয়া বিচার পায় না, আজও কিন্তু চাকরির জন্য হাঁ করে বসে থাকতে হয় বছরের পর বছর যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়ে ওঠার যোগ্যতা রাখে এমন মানুষজনকে। ফলে এদেশে দুর্নীতিটাই নীতি হয়ে গেছে, অব্যবস্থাটাই এখানকার ব্যবস্থা হয়ে গেছে। এর থেকে হতভাগ্য দিন, এর থেকে মানে রিক্ত নিঃস্ব সময় আমরা এর আগে দেখিনি। এর অবসান হোক। মহারাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়, তিনি যেরকম সেটাও বলেন, তিনি তো জগন্নাথের আদলে, জগন্নাথ মন্দিরের আদলে তো দীঘাতে এত বড় একটা মন্দির সরকারি ফান্ড থেকে বানালেন। কি বলবেন তাহলে? তারা তো তিনি নিজে ব্রাহ্মণ ঘরের মহিলা, তিনি তো হিন্দুদের জন্য ভাবছেন। সরকারের ফান্ড মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ইমামবাড়া, চার্চ এইসব তৈরির জন্য নয়। সরকারের ফান্ড দেশের সার্বিক উন্নয়নের জন্য। যদি ওখানে জগন্নাথ মন্দির না হয়ে তার সেখানটায় যদি অন্য একটা কোনো মন্দির হতো, কি একটা মসজিদ হতো, কি একটা গুরুদ্বার হতো, তাহলে আমি একই কথা বলতাম। সরকারের টাকা বেকারত্ব দূরের জন্য, স্বাস্থ্যের জন্য, সুশিক্ষার জন্য, মানুষের নিত্যদিনের জীবন যাতে সুসংগঠিত হতে পারে, নিরাপদ হতে পারে, তার জন্য ব্যয়িত হোক। যারা ভক্তরা আছেন, যে ধর্মের ভক্ত, তারা সেই ধর্মের উপাসনালয় নিজেদের অর্থে তৈরি করে নিতে পারে। সরকারি পক্ষ থেকে যদি কোনো একটা বিশেষ ধর্মকে প্রশ্রয় দেওয়া হয় বা তার প্রতি নেকনজর দেখানো হয়, সেটা খুব ভালো সরকারের আচরণ বলে আমরা মনে করি না। অসংখ্য ধন্যবাদ মহারাজজি, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ শুনছিলেন। নমস্কার।